কয়েকদিনের টানা বৃষ্টিতে সুনামগঞ্জে আগাম বন্যার আশঙ্কা। সুরমা কুশিয়ারা নদী সহ জেলার 135 হাওরের পানি বৃদ্ধি। বেনাপোল থেকে যাত্রী নিয়ে যাত্রা শুরু মোংলা কমিউটার ট্রেনে। খুলনা হয়ে রূপসা রেল সেতুর উপর দিয়ে চলবে ট্রেনটি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় দ্বীপ জেলা ভোলা সহ মাদারীপুরে কালকিনি দাসের উপজেলাও 7 দিনও ফিরতে পারেনি স্বাভাবিক অবস্থায়। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান খান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদ। এতক্ষণ বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। কয়েকদিনে টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এই সময় সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বোলাই, পাতলাই ও জেলায় 135টি হাওরের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট তুলে ধরছেন ইলিয়াস কমল। বন্যায় ভাসছে সিলেটের 5 উপজেলা। একই সময়ে কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই, পাটলাই নদী সহ জেলার 135টি হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 193 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের ঘোষগ্রস্ত সুরমা নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী 24 ঘন্টায় পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতিতে আগাম বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। আমরা সুনামগঞ্জের মানুষে বাঁচাইবার একটু উদ্যোগ নেন। আমরা অনাহারে মুরমুনি, আমরা ঘর বাড়ি এখনো ঠিক করতে পারছি না। আমরা বাঁচাই, সরকার যদি আমরা সাহায্য না দেয় আমরা চলবো কিনা, খুব অসুবিধা আছে। আমরা বন্যার আশঙ্কায় জেলার সবকটি হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে স্লুইস গেটগুলো। ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় পানি মাঝারি আকারের, স্বল্প থেকে মাঝারি আকারের বন্যার সৃষ্টি হতে পারে। তবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় বন্যার পানি হ্রাস পেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে, জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিপুল পরিমাণ খাদ্য সহায়তা মজুদের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। 12টা উপজেলার সকল উপজেলা চেয়ারম্যানদের সাথে একটা জুম মিটিং হয়েছে এবং আমরা এখানে প্রস্তুতি আছে, যে কোনো বন্যা মোকাবেলার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। ইলিয়াস কমল, মাই টিভি। মোংলা থেকে বেনাপোল নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলো আজ সকাল 9:15টায়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলা কমিউটার ট্রেন ছুটেছে মোংলার পথে। নতুন এই রুটে বেনাপোল থেকে খুলনা হয়ে রূপসা রেল সেতুর উপর দিয়ে মোংলায় যাবে ট্রেনটি। এর মধ্য দিয়ে নতুন রেলপথে যাত্রার দুয়ার খুলল। বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, বেত্তা কমিউটার ট্রেনটির বগি ও ইঞ্জিন দিয়ে চলবে মোংলা কমিউটার ট্রেন। আজ সকাল 9:15টায় বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় কমিউটার ট্রেনটি। ট্রেনটি খুলনার ফুলতলা, মোহাম্মদনগর হয়ে যাবে মোংলায়। মোংলা থেকে যাত্রী নিয়ে আবার খুলনা হয়ে বেনাপোলে ফিরবে। এদিকে ইঞ্জিন ও লোকবল সংকটের কারণে বন্ধ হওয়া চট্টগ্রাম কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি আগামী 12 জুন থেকে আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের মহাপরিচালক সর্দার সাদাত আলী চট্টগ্রাম কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি আবারও চালুর সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই লোকো ড্রাইভার ও গার্ড স্বল্পতা এবং মিটার গেজ ইঞ্জিনের সংকট রয়েছে। কিছু ইঞ্জিনের ট্রাকশন মোটরের সমস্যা দেখা দেয়া এবং দুর্ঘটনার কারণে নিয়মিত ট্রেন চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। গত 30 মে থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের 19 জেলা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলা, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায়। জেলাগুলোতে বিভিন্ন জনপদে ধ্বংসযজ্ঞ চিহ্ন পড়ে আছে। রিমালের কয়েক হাজার ঘর বাড়িতে বিধ্বস্ত হওয়ায় অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। ঘূর্ণিঝড় রিমালের 7 দিনেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি তারা। প্রতিনিধি আরিফ হোসেন লিটন, জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিদ। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার উপর দিয়ে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলে দীর্ঘ সময়। এতে বিশেষ করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর এলাকায় বসবাসকারী পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোলা সদর সহ বুরহানুদ্দিন উপজেলায় বেশিরভাগ অঞ্চলেই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন অনেকেই। জ্বরের দিন আসুকান্না শহর উঠিয়া সব বাসাইয়ে লয়ে গেছে। একদম চাইয়ে চিন্তা ইয়ার কি খাই আমার সুলাফা সালফাত ঘরের সংসারে বিনতাতে কোনো কিছুই নাই। আমাকে ঘরের যত মাল সামানা যা কিছু আছিল আমরা কিছু রাখতে পারিনি। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোই ত্রাণ সামগ্রী বিতরণ সহ তাদের পুনর্বাসনের জন্য সরকারের পাশাপাশি কাজ করছেন স্থানীয় প্রশাসন। আমাদের প্রিয় দত্ত ফলামত রয়েছেন, আমাদের প্রিয়টি জনতা শেখ হাসিনা রয়েছেন। সরকারের তরফ থেকে তাদেরকে ইতিমধ্যে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩৭৫ মেট্রিক টন চাল আমরা এই ৭টি উপজেলায় দিয়েছি এবং গোখাদ্য, শিশু খাদ্য সহ নগদ ক্যাশ প্রায় ১৮ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘ ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে কাঁচামরিচ, শাকসবজির ক্ষেত। এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে সেজন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন প্রান্তিক কৃষকরা। ২৪ ঘন্টার ভিতর পানি যদি না সারে তাহলে আমরা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় এসে আমাদের মরিচা ১ হইতে ১.৫ ফিট পানির তলে তলিয়ে যায়। ঘূর্ণিঝড়ে আমার পানের বর মাটির সাথে মিশে গেছে। কৃষকদের ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে উপজেলা কৃষি দপ্তর। আমরা এই ক্ষতি নিরূপণ করছি। ক্ষতি নিরূপণ করে আমরা সরকারের কাছে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব। আশা করি কৃষক তার ক্ষতিপূরণ পাবেন বলে আমরা মনে করছি। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ চিহ্নিত করে সরকারি প্রণোদনার আওতায় নিয়ে আনার দাবি সচেতন মহলের। SM হামিম, মাই টিভি। নদী খালে মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আজ থেকে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত টানা ৩ মাসের জন্য বন্ধ হল সুন্দরবনের দুয়ার। এই সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচল সহ সুন্দরবনের নদী খালে মাছ ধরা নিষিদ্ধ থাকছে। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছরের ১ জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত ২ মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। ২০২১ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা ১ মাস বৃদ্ধি করে ১ জুন থেকে করা হয়েছে। আগামী দিনে সুন্দরবন বন্ধ হলে আমাদের জীবন জীবিকা খুব কষ্ট হয়ে যাবে। আমাদের ট্রলার সব বন্ধ হয়ে যাবে, চলাচল দিকে অবস্থা খারাপ হবে, সাংসারিক অবস্থা অভাব হয়ে যাবে। 90 দিনের ভিতরে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে পেলে পড়াশোনা আছে, বিভিন্ন আইটেমের কষ্টে দিন কাটো। 3 মাস মানেই তো আমাদের বিশাল ব্যাপার। আমাদের ইনকামের শেষ থাকবে না, আমরা কি করে খাবো? সিরাজগঞ্জের বহুলিতে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশা চালক সহ আহত হয়েছেন আরও 3 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত 9:30টার দিকে সিরাজগঞ্জ রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলি ইউনিয়নের আলমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ পালিয়ে যাওয়া ট্রাকটি জব্দ করার চেষ্টা করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে নোয়াখালীতে ৫,৯১,৯৯৮ জন শিশুকে বয়স বেঁধে একটি করে নীল এবং লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়নে ২২,০৮৭টি কেন্দ্র ও ৪৫,০৭৪ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডাক্তার বাসুম ইফতেখার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাইমা নুসরাত সাবিন। মাটিভি জেলা সংবাদের সময় হচ্ছে বিরতিতে যাওয়ার, সঙ্গেই থাকুন। মাটিভি জেলা সংবাদে বিরতির পর স্বাগত জানাচ্ছি। অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে জামিলুর রহমান নামে এক যুবকের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। হ্যালো সিএমপি অ্যাপের আমার গাড়ি নিরাপদ সেবার সহায়তায় এই উদ্ধার অভিযান চালায় হালিশহর থানা পুলিশ। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ জানান, সিএমপি পশ্চিম জোনের উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক নির্দেশনা এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিকের তত্ত্বাবধানে হালিশহর থানার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজি অটোরিকশার নম্বর শনাক্ত করেন
এবং এই ল্যাপটপ উদ্ধার করা হয়। যশোরের শার্শায় প্রতিপক্ষের হামলায় শুক্রবার মুসা মাহমুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে রাসেল হোসেন নামে এক যুবক। ঘটনার বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির জানান, এই বিষয়ে অজ্ঞাতনামাসহ 5 জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাক থেকে 20 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রাকে থাকা পাথরের নিচ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় 20 কেজি গাঁজা সহ 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে সাদুল্লাহ থানায় একটি মামলা করা হয়েছে। নাটোরের সিংড়ায় পরিবেশ কর্মী ও সাংবাদিকদের সহায়তায় উদ্ধার হলো একটি আহত বাজ পাখি। পরে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সুচিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সিংড়া বাসস্ট্যান্ডে বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লেগে পড়ে যায় বাজ পাখিটি। পরে খবর পেয়ে ছুটে যান সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি ও পরিবেশ কর্মী SM রাজু আহমেদ সহ আরও অনেকে। তারা বাজ পাখি উদ্ধার করে সিংড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারের পরামর্শে সুচিকিৎসা দেওয়া হয়। হাটহাজারী উপজেলা ভোটকেন্দ্র দখল ও সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23 ছাত্রলীগ কর্মীকে শোকজ করতে গিয়ে এক ভুয়া ছাত্রের সন্ধান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। চবির ইতিহাস বিভাগে দীর্ঘ 2 বছর ধরে অধ্যয়ন করছিলেন ওই ভুয়া শিক্ষার্থী। ইতিহাস বিভাগের 202 নম্বর কোর্সের একটি টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নেওয়ার সময় এই ভুয়া শিক্ষার্থীকে শনাক্ত করেন বিভাগের এক শিক্ষক। জানা গেছে, ইমন হাসান রাব্বি নামের ওই ভুয়া শিক্ষার্থী চবির ইতিহাস বিভাগের 2021-22 সেশনের সঙ্গে ক্লাস করতেন। ফরিদপুর সদর 3 আসনের সংসদ একে আজাদ বলেছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেবিকারা মানুষদের সেবা করে তাদের সুস্থ করে তোলেন। শুক্রবার শহরের কবি জসিমউদ্দিন হলে ফরিদপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ভারপ্রাপ্ত হোসনে আরা বেগম। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উন্নয়ন সমন্বয় সভা হয়েছে। শুক্রবার নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সভা হয়। সভায় প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে নাগরপুর উপজেলাকে গড়ে তোলা হবে। ব্যাপক কর্মসংস্থানের জন্য উপজেলায় একটি শিল্প পার্ক নির্মাণ করা হবে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলা সদর উপজেলা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন নবাগত চেয়ারম্যান ইউনুস। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। পরে তিনি ক্ষতিগ্রস্ত ভোলার চর সোমাইয়া বাপ্তি সহ বিভিন্ন ইউনিয়নের মানুষের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ করেন। এছাড়াও ঘূর্ণিঝড় রিমালে গাছ চাপা পড়ে মারা যাওয়া ফারুকের বাড়িতে যান ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়া সহ আর্থিক সহযোগিতা করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। গতকাল নগরের গাছা উপ এলাকায় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুর রহমান মুমিনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের দুবাউড়ায় আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভা হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ফিতা কেটে জিয়াউর রহমানের শতাধিক ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মানিক ও মোয়াজ্জেম হোসেন লিটন উপস্থিত ছিলেন। এদিকে জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার শহরের মালগুদাম রোডে জেলা যুবদল এই কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে দোয়া ও অসহায় দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নগরীতে লিফলেট বিতরণ করেছে জেলা শ্রমিক দল। গতকাল নগরীর নতুন বাজার, রামবাবু রোড সহ প্রধান সড়কে মিছিল সহকারী জিয়াউর রহমানের জীবনী সম্বলিত লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা ও জেলা সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রাসেল এবং হীরা। দিনাজপুরের পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সকল নির্বাচন বর্জনের কার্যক্রম গতিশীল করতে লিফলেট বিতরণ এবং সাংগঠনিক সভা হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার শহরের ঢাকা মোড় ও দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দলের জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ উপস্থিত ছিলেন। জামালপুরের দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সোলাইমান হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান রুবেল। মেহেরপুরের গাংনীতে দোহা খাল বাঁচাতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার পূর্ব মালসাস দহ দোহা খাল ব্রিজের উপরে মানববন্ধন হয়। গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব মালসা দহ গ্রামের শামীম রেজার সভাপতিত্বে মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন, খালটি দীর্ঘদিন ধরে খনন না করায় পৌরসভার ড্রেনের পানিতে আসা ময়লা আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে এলাকায় মশার উপদ্রব বেড়েছে। অবিলম্বে খালটি খনন করে পানি চলাচল করার ব্যবস্থা করার জন্য পৌর মেয়রের কাছে অনুরোধ জানান তারা। রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চন্দনা কমিউটার ট্রেন সহ রুটে চলাচল করা সকল আন্তনগর ট্রেন খানখানাপুর রেল স্টেশনে বিরতির দাবিতে ট্রেনের গতিরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার খানখানাপুর রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা। পরে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন খানখানাপুর এসে পৌঁছালে গতিরোধ করে ট্রেনের সামনে অবস্থান নেন তারা। ৫ মিনিট পর বিক্ষুব্ধরা সরে গেলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিসের নেতাকর্মীরা। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজার নেতৃত্বে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের লেকচার থিয়েটার কক্ষে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের আয়োজনে সংগঠনের সভাপতি উসমান গনি সজীবের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এজেড.এম. আরিফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হামজা মাহমুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল সাতক্ষীরা সদর 2 আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ও আশরাফুজ্জামান আশু ও জাতীয় পার্টির নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মুশিউর রহমান বাবুকে এই সংবর্ধনা দেওয়া হয়। সাতক্ষীরা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বাড়ির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। শেরপুরে স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে স্কুল পর্যায়ের খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেয় দাবা প্রশিক্ষক নজরুল ইসলাম ও হাকিম বাবুল। প্রতিযোগিতায় জেলার 9টি স্কুলের 34 জন প্রতিযোগী অংশ নেয়। বিশ্ব নেতাদের প্রতি ইসলামী ঐক্যজোটের আহ্বান, মানবতা রক্ষায় ফিলিস্তিন স্বাধীনতার স্বীকৃতি দিন। চট্টগ্রাম আন্দর কিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট চত্বর থেকে ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশে তারা এই আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রহির, মাওলানা আবুল কাশেম ও মাওলানা উসমান কাসিম। দর্শক, এই ছিল মাইটিভি জেলা সংবাদ। পরবর্তী সংবাদ 12:30 দেখার আমন্ত্রণ জানিয়ে পাঠ্যপুস্তক বিদায় নিচ্ছি। আল্লাহ।